পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাবের ৯টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত। হামলায় এই দুই প্রদেশে ২ শিশু সহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত ৩৫ জন। হামলার সময় ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইসলামাবাদ। ভারতের দাবি, অপারেশন সিন্দুরে পাকিস্তানের সেনা ঘাঁটি নয়, জঙ্গিদের উপর হামলা চালানো হয়েছে। এদিকে ভারত শাসিত জম্মু কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ৩ জন নিহতের দাবি ভারতের। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। ভারতীয় হামলার জবাব দিতে সকালে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক। পাঞ্জাবে জরুরি অবস্থা জারি। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প। উদ্বেগ জানিয়ে সংঘাত পরিহারের আহ্বান জাতিসংঘের। রাখাইনের প্রশাসনে রোহিঙ্গাদের চায় ঢাকা। বিদ্রোহীদের সাথে যোগাযোগে জান্তার আপত্তি নিয়ে ভাবছে না। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা থাকছে: গণপরিবহন চালকদের মাসিক বেতনের পরিকল্পনায় রাজি চালকরা, আপত্তি নেই মালিকদের। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশু সহ ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। হামলার পর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে ভারতের সেনাবাহিনী। অন্যদিকে ভারতের ৫টি বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে ইসলামাবাদ। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৫ দিন পর জবাব দিল ভারত। বুধবার স্থানীয় সময় রাত ১:৩০টার দিকে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দিল্লি। অপারেশন সিঁদুর নামে অভিযানে একযোগে অংশ নেয় ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। সামরিক ঘাঁটি নয়, জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে দিল্লি। অন্যদিকে পাকিস্তানের দাবি, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদ সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ভারত। ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে তারা। ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেপরোয়া হামলা চালিয়েছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। এতে বেশ কজন হতাহত হয়েছে। পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে সেনাবাহিনী এরই মধ্যে শত্রুর এই কর্মকাণ্ডের কঠোর জবাব দিচ্ছে এবং আরও জবাব দেওয়া হবে। ভারতের শেলের আঘাতে আজাদ কাশ্মীরের একটি মসজিদ ধ্বংস হয়েছে। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এতে ঘটেছে হতাহতের ঘটনা। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে তারা। ভারতের হামলাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করে এর কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর ভারত সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাবে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান। অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান, আপনাকে স্বাগত। কয়েকদিনের উত্তেজনার পর গত রাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই হামলায় পাকিস্তান কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ভারতের এই প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি একদম অসময়োচিত ছিল। এটা পরিণতি ভারতের জন্য ক্ষতিকর হবে। ভারত অ্যাকচুয়ালি বিমান হামলা ঠিক ওইভাবে চালায়নি, চালিয়েছে ড্রোন হামলা, আত্মঘাতী ড্রোন যেগুলো, এবং তাদের নিজেদের তৈরি করা মিসাইল, সেগুলো বেশিরভাগই পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে মুজাফফরাবাদের কাছাকাছি যেসব জায়গায় নিক্ষেপ করেছে, যার ফলে পাকিস্তান দাবি করছে যে এখানে প্রচুর সিভিলিয়ানদের উপরই আক্রমণ হয়েছে, ৪ জনের মতো নিহত এবং প্রায় ১২ জন আহত। ভারত বলছে, ভারত খুব ডিফেন্সিভ, ভারত বলছে যে তারা কোনোভাবেই সামরিক ঘাঁটিতে আঘাত করেনি, বরং টেররিস্ট ঘাঁটি আঘাত করেছে। এখন কথা হচ্ছে, ভারত এই যে অপারেশন সিঙ্গার এটা চালালো,
তাদের মানসিকতা হচ্ছে যে তারা তাদের প্রতিশোধ নিয়েছে, পাকিস্তান এখানে আর এটাকে আর এসকালেট বা বিস্তৃতীকরণ করবে না। কিন্তু পাকিস্তানের যে রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান দাবি করেছে যে তারা সমুচিত জবাব দিবে, এবং এটা কখন ঘটবে, হয়তো এই আজকে কোনো এক সময়ে পাকিস্তান ভারতের অভ্যন্তরে আঘাত করবে, পাল্টা আঘাত করবে। এবং সেই পাল্টা আঘাত এটা কি খুবই বড় রকমের হবে, নাকি এটা একটা জাস্ট সেরিমোনিয়াল সিম্বলিক হবে, সেটাই বিবেচ্য বিষয়। এখন বাস্তবতা হচ্ছে যে পাকিস্তানের যে সামরিক নেতৃত্ব, তারা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক, এবং যেহেতু পাঞ্জাবি নেতৃত্ব সামনে রয়েছে, পাঞ্জাবে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, পাঞ্জাব অঞ্চলে সমস্ত ওভারফ্লাইট ডাইভার্ট করা হয়েছে, এবং উত্তর পাকিস্তানের সমস্ত সিভিলিয়ান প্লেন ডাইভার্ট করে করাচিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে ইঙ্গিত করা যায় যে পাকিস্তান ডেফিনেটলি একটা বড় ধরনের পাল্টা জবাব দেবে। ভারতকে খুব সাবধান হতে হবে, কেননা তার সামরিক নেতৃত্বে বেশ বড় রকমের আঘাত হয়েছে। নর্দার্ন কমান্ডারকে রিমুভ করা হয়েছে, এয়ারফোর্সের ডেপুটিকে রিমুভ করা হয়েছে, সৈনিকদের মধ্যে অসন্তোষ রয়েছে, এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। সুতরাং ভারত যে কাণ্ড করেছে গত রাতে, এটা নিতান্তই মোদির ও বিজেপির বাড়াবাড়ি ছাড়া আর কোনো কিছুই নয়। পাকিস্তানকে প্রলুব্ধ ও প্রভোগ করেছে যেন পাকিস্তান পাল্টা আক্রমণ করে, এবং সেই আক্রমণের প্রক্রিয়া যদি শেষ পর্যন্ত আণবিক আঘাতের দিকে যাওয়ার মতো প্রবণতা দেখায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা পাকিস্তান কিন্তু স্বল্প মাত্রার তার আণবিক অস্ত্র প্রস্তুত রেখেছে, এবং ভারতের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক যে পাকিস্তান যদি ভালোভাবে উত্তর দেয়, তাহলে ভারতের পপুলিস্ট যেখানে জনসংখ্যা প্রবণ অঞ্চল, সেখানেই উত্তর ভারতে আঘাত করতে পারে, এবং সেটা কিন্তু একটা যুদ্ধের বিস্তৃতিকরণের দিকে নিয়ে যেতে পারে। ডক্টর শহীদুজ্জামান, আপনি পাকিস্তানের জবাবের কথা বলছিলেন, তো পাকিস্তান তো দাবি করছে ভারতের 5টি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। তো এর আগে এত বড় ধরনের সামরিক জয়ের দাবি করা হয়নি, তো দুই দেশের সামরিক সামর্থ্য নিয়ে নতুন করে ভাবার অবকাশ আছে কিনা? অবশ্যই পাকিস্তানের যে এই যে দাবি, এর পেছনে যৌক্তিকতা রয়েছে, কারণ আমরা জানি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে ভারত তার নতুন এই যে রাফায়েল বিমান ব্যবহার করেছে, সেখানে বিচ্যুতি রয়েছে। ফ্রেঞ্চ সরকারের কাছে তারা এই যুদ্ধের মধ্যেই আপত্তি করেছে, কেননা রাফায়েলের ভিতর রাডার ডিটেকশন অ্যাভয়েড করার যে যন্ত্রপাতি থাকার কথা, সেটা ছিল না। এবং আমি জানি না যে অ্যাকচুয়ালি কি যে বিমানগুলো পাকিস্তান ভূপাতিত করেছে, সেটা কি রাফায়েল বিমান নাকি অন্য কোনো বিমান। ভারত কিন্তু এই ব্যাপারে কোনো মুখ খুলছে না। তবে আশঙ্কা করা যায় যে পাকিস্তানের যে বৈমানিকরা, তাদের হাতে যেসব চাইনিজ বিমান রয়েছে, সেগুলো প্রযুক্তিগত দিক থেকে খুবই কার্যকর, এবং পাকিস্তান কিন্তু বারবার চেয়েছে যে ভারত বিমান নিয়ে আসুক, একবার পাল্টা জবাব দেবে। সুতরাং আমার মনে হয় ভারতের যদি কয়েকটা বিমান পড়ে থাকে, আক্রান্ত হয়ে থাকে, তাহলে এটা ভারতের জন্য বেশ বড় রকমের একটা ক্ষতি বলে ধরে নেওয়া যায়। ভারতের হামলাকে মার্কিন প্রেসিডেন্ট লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তো এই বিরোধে যুক্তরাষ্ট্রের অবস্থানটা আসলে কোথায়? জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরাম কি ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, এটা যুক্তরাষ্ট্র কিন্তু ক্লিয়ারলি ভারতের এই আগ্রাসী মনোভাবটা কোনোভাবেই সমর্থন দেয়নি। কেননা আমরা ইতিহাস থেকে ভালো করেই জানি যে পাকিস্তান কোনোভাবেই, ভারত যদি কোনো উচ্চাভিলাষ থেকে থাকে, বা ভারত যদি মনে করে থাকে যে পাকিস্তানি কাশ্মীরে তারা একেবারে দখল করার মতো বা সার্জিক্যাল অপারেশন চালাবে, এই বিষয়টা যুক্তরাষ্ট্র কখনো সমর্থন করেনি। এবং আন্তর্জাতিকভাবে আমার ধারণা যে পাকিস্তানের প্রতি প্রচুর সিম্পেথি রয়েছে, কেননা ভারত প্রথম থেকেই পাকিস্তানের প্রতি আক্রমণাত্মক হয়ে আছে, কোনো এভিডেন্স বা প্রমাণ ব্যক্ত করার ছাড়া। সুতরাং এই পরিস্থিতিতে আমার মনে হয় ভারতের বিজেপি সরকার আন্তর্জাতিকভাবে অনেকাংশেই আইসোলেটেড হবে। ইসরায়েল ছাড়া কোনো দেশই কিন্তু ভারতের প্রতি সহানুভূতি বা সমর্থন এখন পর্যন্ত জানায়নি। সুতরাং এই যুদ্ধে যদি আজকে পাকিস্তান এই যুদ্ধকে বিস্তৃতীকরণ করে,
এবং বড়ভাবে মিসাইল আক্রমণ করে, ড্রোন আক্রমণ করে, এমনকি তার বিমান বাহিনীকেও যদি ব্যবহার করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে পূর্ণাঙ্গ ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে। এবং এটা একটা মানে দীর্ঘ সময়ের পরে লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার থেকে হাই ইন্টেন্সিটি ওয়ারফেয়ারের দিকে চলে যাবে। তবে আমরা আশা করব যে এটা কনভেনশনাল ওয়ারেই সীমিত থাকে, কোনোভাবে যেন নিউক্লিয়ার থ্রেশহোল্ড ক্রস না করে। এটাই আর কি আমাদের চিন্তা এখন। ডক্টর শহীদুজ্জামান, আপনি বলছেন একটি লো ইন্টেন্সিটি ওয়ার থেকে হাই ইন্টেন্সিটি ওয়ারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শহীদুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্রুতই চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যালোচনা করছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া দিল্লি ইসলামাবাদ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় কূটনীতি এবং সংলাপই শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের একমাত্র উপায় বলেও জানান শেখ আবদুল্লাহ বিন জায়েদ। President Trump, there's a report that the UK is offering various trade. A little bit of the past. They've been fighting for a long time. ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা ব্যয় 18% বাড়াচ্ছে পাকিস্তান। মঙ্গলবার এ তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশ জুড়ে নিরাপত্তা মহড়ার প্রস্তুতি নিয়েছে ভারত। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে অভিযোগ করেছেন, পেহেলগামে হামলার 3 দিন আগেই জানতেন মোদি। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চরমে পৌঁছেছে ভারত পাকিস্তান উত্তেজনা। দিল্লিকে টেক্কা দিতে সামরিক বাজেট 18% বাড়িয়ে 2.5 ট্রিলিয়নের বেশি করার পরিকল্পনা করেছে ইসলামাবাদ। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বড় রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন বাজেট। এদিকে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে 2 দিন বড় আকারের সামরিক মহড়া চালাবে ভারতের বিমান বাহিনী। আর বুধবার রাজধানী দিল্লি সহ 27 রাজ্যের অন্তত 300 জায়গায় নিরাপত্তা মহড়া চলবে। পাল্টাপাল্টি পদক্ষেপের পাশাপাশি হুঁশিয়ারিতেও পিছিয়ে নেই 2 দেশ। নিয়ন্ত্রণ রেখায় ভারত হামলা চালাতে পারে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, এটি হলে পৃথিবীতে আর কেউ টিকে থাকবে না। এছাড়া জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ফোনালাপে পেহেলগামে হামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে পেহেলগামে হামলার 3 দিন আগেই মোদি জানতেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি। তিনি মন্তব্য করেন, মোদির নির্ধারিত সফর বাতিল হলেও পর্যটকদের নিরাপত্তায় ব্যর্থ হয়েছে সরকার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের কাছে কোনো ধরনের সহায়তা চায়নি পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপে শুধু দিল্লির সঙ্গে চলমান পরিস্থিতি অবগত করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, রোববার রাত 8টায় তাকে ফোন করেন পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানায় ঢাকা। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন উপদেষ্টা। তারা যা করছেন সেটারই বিবরণ দিয়েছেন। আমি আমার কাছ থেকে উনি কোনো সহায়তা চাননি বা রিয়াকশনও কিছু চাননি। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক। যদি দিল্লি আমার কাছে জানতে চায়, আমি এক্স্যাক্টলি একই কথা বলবো, কিন্তু তারা না চাইলে আমার তো আগ বাড়িয়ে বলা করে। যেহেতু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছেন, তাকে আমি বলেছি আমরা শান্তি চাই। পরে রাত 9:30টার দিকে ধানমন্ডিতে বাবার বাসায় পৌঁছান জোবাইদা রহমান। গত 2 মে থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী ও ডাক্তার জোবাইদা রহমানের মা বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি। রাখাইনে আরাকান আর্মির প্রশাসনে রোহিঙ্গা প্রতিনিধি নিশ্চিত করতে চায় ঢাকা। জাতিসংঘের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মানবিক চ্যানেল নিয়ে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমান আরও বলেন,
আরাকান আর্মির সঙ্গে যোগাযোগে কে কি ভাবলো তাতে কিছুই আসে যায় না। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। এ নিয়ে জান্তা সরকারের দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, রাখাইন রাজ্যে আরাকান আর্মির নতুন প্রশাসনে রোহিঙ্গা প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতিসংঘের মাধ্যমে জানিয়েছে সেগুলো হচ্ছে, আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন। আমাদের স্বার্থে আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো, কে কি বললো যায় না। জাতিসংঘ জানিয়েছে, মানবিক করিডোর বা চ্যানেল যাই হোক, দুই দেশের সরকারেরই সম্মতির প্রয়োজন। এ প্রসঙ্গে ডক্টর খলিলুর বলেন, সব পক্ষের সঙ্গেই এ নিয়ে আলোচনা হচ্ছে। সকল পক্ষেরই কমিউনিকেশন থাকবে। আমাদের সঙ্গে কথা হয়েছে, যার কিন্তু শেষ অবধি আমরা দেখব সকল পক্ষ রাজি কিনা। রাজি হলেই যে আমরা মানবিক সাহায্য দেওয়ার কোনো কথা নাই। ভারত পাকিস্তান উত্তেজনার জেরে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি। তবে ঢাকা কোনো বাড়তি সতর্কতা নেবে না বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে আছে, আমাদের সঙ্গে ভারতের সেই ধরনের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করবার এখন কোনো কারণ দেখছি না। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পরিবেশগত দিক বিবেচনা করে নতুন রোহিঙ্গাদের জন্য ঘর বরাদ্দ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহন চালকদের মাসিক বেতনের আওতায় আনতে সরকারের পরিকল্পনায় রাজি চালকরা। এ নিয়ে বাস মালিকদেরও আপত্তি নেই। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এ পদ্ধতিতে শৃঙ্খলা পুরোপুরি ফিরবে না। একক কোম্পানির অধীনে বাস চালানো ছাড়া বিকল্প দেখছেন না তারা। রাজধানীতে বেশিরভাগ পরিবহনই চলে চুক্তিতে। এতে চালক ও সহকারীরা বেশি আয়ের আশায় সড়কে বেপরোয়া প্রতিযোগিতায় নামেন। ফলে নষ্ট হয় শৃঙ্খলা, শঙ্কা বাড়ে দুর্ঘটনার। এ থেকে বাঁচার উপায়, সরকারের পরিকল্পনা চালক ও সহকারীদের মাসিক বেতন আর নিয়োগপত্রের আওতায় আনা। চালকদের অনেকেই এ পদ্ধতিতে রাজি, বলছেন আর্থিক নিশ্চয়তা অহেতুক প্রতিযোগিতা কমাবে। যদি বেতন হিসাবে দেয় আমরা লাগি খুবই ভালো হবে, আর যদি এইভাবে হাজিরা দিলে আমরা মাথাতে অনেক প্যারা হয়ে যায়। মাসে বেতন পাবো, তখন উড়ে বাড়াবাড়ি করা লাগবে না। মাসিক বেতনে আপত্তি নেই মালিকদেরও। তারা চান বিষয়টি বাধ্যতামূলক করা হোক। বিআরটি এর ধারণা, ফ্র্যাঞ্চাইজিতে বাস এবং চালকের বেতন বাস্তবায়নে সড়কের চিত্র পাল্টে যাবে। রুলসটা কমপ্লিট করলে পরে সেক্ষেত্রে শ্রমিকরা যদি আগ্রহী হয় আমরা অবশ্যই দিব। তাদের জন্য তো নিয়োগপত্র, সে স্বেচ্ছায় যদি না নিতে চায় যে আমি এইভাবেই চালাবো, এখানে আমরা ফোর্স করি না। আর যদি সরকার এটাকে ম্যান্ডেটরি করে যে নিয়োগপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না বা চালাইতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। বাস রুট হিসাবে যেগুলো চালু করছি ফ্র্যাঞ্চাইজিস বেসিসে, কোম্পানির ভিত্তিতে, সেগুলো এই ভিত্তিতে চলবে। এবং আমরা আশা করছি যে আস্তে আস্তে সবগুলো রুট যখন শুরু হবে, তখন এই নিয়োগপত্রের বাইরে কোনো লোক আর পাওয়া যাবে। শুধু বেতনে বড় সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা। বলছেন, একক কোম্পানির অধীনে বাস চালানো ছাড়া কোনো উদ্যোগই টেকসই হবে না। একটা কোম্পানি বাস চলবে, সে ফুল রাইডারশিপ নেবে, হাতির ঝিলের চক্রাকার বাসের মতো, গুলশানের ঢাকা চাকার মতো। মালিক যখন অন্য কোনো প্রতিযোগিতা না পাবে, তখন কিন্তু একটা গুড গভর্নেন্স আসবে। ঢাকার গণপরিবহন আধুনিকায়নে অবৈধ পার্কিং বন্ধেও জোর বিশেষজ্ঞদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে কুৎসামূলক প্রচারণা সাজা দেওয়ার বিধান বিলুপ্ত করা হয়েছে। এটি সহ সাইবার সিকিউরিটি আইনের 9টি ধারাকে বিতর্কিত চিহ্নিত করে বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে দেশে প্রথমবারের মতো ইন্টারনেট সেবাকে নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন। পরে সভার সিদ্ধান্ত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাদ দিয়ে তার পরিবর্তে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে একটি আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে এই আইনের খসড়ার অনুমোদন দিয়েছে। এতে সাইবার নিরাপত্তা আইনের 9টি ধারা থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা পড়ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি, কুৎসামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান এটা প্রচুর মামলা হতো। আপনারা জানেন, অনেক সাংবাদিকও এই মামলার ভিকটিম হয়েছে। এদিকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ইন্টারনেট সহজলভ্য করা এবং অনলাইন জুয়া পুরোপুরি বন্ধ করতে সরকারের অঙ্গীকার রয়েছে। এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এছাড়া মামলা মুলতবি করার বিধানে পরিবর্তন আনা হচ্ছে। 6 বার নয়, সর্বোচ্চ 4 বার মামলা মুলতবি করা যাবে। ফলে মামলা নিষ্পত্তির সময় অর্ধেকে নেমে আসবে বলেও মনে করেন আইন উপদেষ্টা। আমাদের ল মিনিস্ট্রির ভেটিং এর পর গেজেট নোটিফিকেশন হবে। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োগ হয়ে যাবে। রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে এখন উৎসবের আমেজ। 3 দিন ধরে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 4 বছর পর জাতীয়ভাবে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। এখানে বসেই বিশ্বকবি রচনা করেন গীতাঞ্জলি সহ অনেক কাব্যগ্রন্থ। আয়োজনের জন্য এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে কবিগুরুর কাছারি ও কুঠিবাড়ি। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। বিদেশে ল্যাব টেস্টের জন্য নমুনা পাঠানো যাবে না, এমন সিদ্ধান্ত থেকে একদিন পরই সরে এলো স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় এক চিঠিতে আগের আদেশ স্থগিত করা হয়। অধিদপ্তর জানায়, নমুনা না পাঠানোর আদেশ 4 মাস স্থগিত থাকবে। যেসব জরুরি পরীক্ষা দেশে করা যায় না, বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে সেগুলো তালিকা করে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। মন্ত্রণালয় বা অধিদপ্তরের অনুমতি নিয়ে নমুনা বিদেশে পাঠানো যেতে পারে। আর 4 মাসের মধ্যে দেশের ল্যাবগুলোর সক্ষমতা অর্জনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিদেশে প্যাথোলজিক্যাল নমুনা পাঠালে তা দেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, এমন বিবেচনায় সোমবার নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নয়ন কাজে ধীর গতির কারণে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা। নেতিবাচক প্রভাব পড়েছে পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্যে। 2021 সালে শুরু হওয়া প্রকল্প 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় শুধু সিলেট অংশে কাজের অগ্রগতি মাত্র 12%। রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের সঙ্গে সিলেটের যোগাযোগের মাধ্যম এই মহাসড়ক। 2021 সালে 6 লেনে উন্নীতকরণ প্রকল্প শুরু হলেও নেই দৃশ্যমান অগ্রগতি। 2026 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2028 সালের মধ্যে তা শেষ করা নিয়ে রয়েছে সংশয়। কাজের ধীরগতির কারণে ভাঙাচোরা পুরনো সড়কেই চলছে যানবাহন। এ পথে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। ট্রিপ নিয়ে আসার পথে আমরা অনেক দীর্ঘ সময় লাগে, তখন আমরা এই যে গাড়ির যে টাইমগুলো আছে টাইমগুলো কভার করা যায় না। মালের জন্য সিলেট যাইতে হয়, আইতে হয়, রাস্তার অবস্থা একবারে বেহাল অবস্থা। এখানে ওরা কাজ করে, বাট কাজটা কিন্তু কাজের মতো হচ্ছে না, একদম স্লোলি কাজ চলতেছে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের গুরুত্বপূর্ণ অংশ। বাণিজ্যিক গুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত কাজ শেষ করার দাবি ব্যবসায়ীদের। ব্যবসায়ী তার নির্দিষ্ট মাল নির্দিষ্ট সময়ে তার মালটা পৌঁছতে পারে না, রাস্তাঘাটের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ভূমি অধিগ্রহণ সব জটিলতা নিরসন করে কাজের অগ্রগতি বাড়ানোর চেষ্টা চলছে, যা দ্রুত দৃশ্যমান হবে বলে আশা তাদের। যে ভূমি অধিগ্রহণে একটু জটিলতা ছিল, বাট নতুন জেলা প্রশাসক আসার পরে উনি নিজের সাইট ভিজিট করে
আমাদেরকে যে ফাঁকা জায়গাগুলো আছে, যেসব জায়গায় কোনো স্থাপনা নেই সেসব জায়গাগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সিলেট তামাবিল অংশে আমাদের নিজস্ব ভূমি আছে বেশ কিছু অংশে, তো সেই সমস্ত জায়গায় ঠিকাদাররা কাজ করতে পারবে। তো আপনারা আশা করি আগামী 6 মাসের মাঝে খুব ভালো একটা অগ্রগতি দেখতে পাবেন। 209 কিলোমিটার মহাসড়কটি উন্নয়নে খরচ হচ্ছে 30,000 কোটি টাকা। এর 75 ভাগ যোগান দিচ্ছে এডিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষকদের লাঞ্ছনাকারীদের বিচার দাবিতে কুয়েটে তৃতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখে শিক্ষক সমিতি। এতে করে বন্ধ রয়েছে সব ক্লাস পরীক্ষা। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শিক্ষকদের সাথে আলোচনা করলেও কোনো সমাধানে আসতে পারেনি প্রশাসন। অপরদিকে শিক্ষকদের কাছে সাধারণ ক্ষমা চেয়ে খোলা চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল জড়িতদের 7 কার্যদিবসের মধ্যে বিচার সহ 5 দফা দাবিতে প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এছাড়া কুয়েট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানান তারা। কক্সবাজার সদরের খুরুশকুলের একটি মৎস্য খামারে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা রাইয়ান কাশেম সহ 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পুলিশ জানায়, গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে রবিবার রাতে খুরুশকুলে আল্লাহওয়ালা হ্যাচারিতে আলী আকবর নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এনসিপি নেতা রাইয়ান কাশেম সহ 3 জনকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়া এনসিপি নেতা রায়ানের বাবা জাহাঙ্গীর কাশেম ওই হ্যাচারির মালিক। আটক অন্য 2 জন হল জাহাঙ্গীর কাশেমের মালিকানাধীন হ্যাচারির নৈশ প্রহরী মোহাম্মদ হোসাইন ও ম্যানেজার মোহাম্মদ মিজান। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চালকের দক্ষতায় ডাকাতের হাত থেকে রক্ষা পেল মাইক্রোবাসের আরোহীরা। সোমবার দিবাগত রাত 2টার দিকে শ্রীনগর উপজেলার ওমপাড়ায় এই ঘটনাটি ঘটে। মাইক্রোবাসের ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। এরই মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, রাস্তা বন্ধ করে ওত পেতে থাকা ডাকাতরা গাড়ি আসতেই দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসে। ঘটনা বুঝতে পেরে গাড়িটি পেছন দিকে চালিয়ে নেন চালক। গাড়িটিকে ধরতে না পেরে ধারালো অস্ত্র ছুড়ে মারে ডাকাতরা। ভিডিওটি দেখে ডাকাতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে শাটডাউন কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের সব দপ্তরে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, সুচিতা শারমিন স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। শিক্ষার্থীদের কোনো দাবি পূরণ না করে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে ক্যাম্পাস থেকে কফিন মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে যান আন্দোলনকারীরা। এ সময় উপাচার্যকে দ্রুত অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদায় ডিম সংগ্রহের সব প্রস্তুতি শেষ। এখন ঝড় বৃষ্টির অপেক্ষায় আছেন কয়েকশো জেলে। ডিম ছাড়লেই তারা মেতে উঠবেন উৎসবে। বিশেষজ্ঞরা বলছেন, এখনো পর্যন্ত হালদার ভৌত ও রাসায়নিক পরিবেশ ভালো রয়েছে। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় সাধারণত এপ্রিলের শেষ থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে ডিম ছাড়ে মা মাছ। এজন্য মেঘের গর্জনের সাথে থাকতে হয় ঝড় বৃষ্টি। এতে উজান থেকে ধেয়ে আসা স্রোতে ডিম ছাড়ে মা মাছ। নির্ধারিত সময়ে একটি পূর্ণিমা ও অমাবস্যা পার হয়েছে, তাই সামনে পূর্ণিমার জন্য নদী পারে বৃষ্টির অপেক্ষায় 4 শতাধিক ডিম সংগ্রহকারী। এবারে আমরা মাছের আনাগুনো ভালো দেখতে পাচ্ছি, এই কারণে এবারে ডিম দেওয়ার সম্ভাবনাটা আমি বেশি মনে করি। প্রস্তুতিও আমি মনে করি অন্যান্য বারের চেয়ে খুব ভালো। সব মিলে হালদাতে এবার একটা উৎসব হবে বলে আমরা মনে করি। হালদা বিশেষজ্ঞরা বলছেন, এবার নদীর পরিবেশ ভালো রয়েছে, পানির রাসায়নিক গুণাগুণও অনুকূলে। রাবার ড্যামে পানি আটকানো ছিল, এবার রাবার ড্যাম ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দিতে বাধ্য হয়েছে ওনারা, এবং পানির যেই গুণাগুণ সেই গুণাগুণও মোটামুটি অনুকূল আছে। তা মৎস্য অধিদপ্তর খুবই সম্পৃক্ত ছিল, খুবই আন্তরিক ছিল। এবার প্রতিদিনে তারা অভিযান নেমেছে। মৎস্য বিভাগ বলছে, হালদা নদীতে দূষণ, চোরাইজাল, মা মাছ নিধন রোধে বিভিন্ন সংস্থাকে নিয়ে একসাথে কাজ করছে তারা। আমাদের 6টা হ্যাচারি রয়েছে, তার মধ্যে 3টা হ্যাচারি
আমরা সংস্কার কাজ করছি। আগামী অর্থবছরে বাকি 3টা সংস্কার কাজ চলবে এবং এখন পর্যন্ত আমাদের যে প্রস্তুতি রয়েছে তাতে আমরা খুব আশাবাদী যে সাকসেসফুলি আমরা এই বছরটা ডিম সংগ্রহ করতে পারবো। ডিম সংগ্রহ থেকে মাছ চাষের প্রক্রিয়া ঘিরে কয়েক হাজার মানুষ জড়িত, যেখানে প্রতি বছর অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকে কমপক্ষে 800 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মাদারীপুরে শতবর্ষী বটগাছে মানত করাকে শিরক আখ্যা দিয়ে কেটে ফেলার ভিডিও ভাইরাল হলে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। এরই মধ্যে প্রশাসনের কর্মকর্তারা ঘটনায় স্থল পরিদর্শন করেছেন। শতবর্ষী একটি বটগাছ কাটার 14 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধর্মীয় বিশ্বাস নিয়ে কেউ কেউ যে গাছটিকে মানত করত সেটিকে শিরক আখ্যা দিয়ে কেটে ফেলা হয়। ঘটনাটি মাদারীপুর সদর উপজেলার আলম মিরকান্দি গ্রামের কুমার নদের খেয়াঘাট এলাকায়। শতবর্ষী গাছটি কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। আমরা গরু বাছুর পারি, এখানে কিন্তু আইনা বান্ধি কেন ছায়া দেওয়ার জন্য এই জায়গাটায় বান্ধি কেন কাটলো তা জানি না। নদী পার ঘুরতে আসে বা সবাই মানে খাওয়া নদী পার হয়, পার হওয়ানোর পরে এখানে একটু আশ্রম নেয়, মানে সবাই জিরা একটু ভালো একটা ছাওয়ার জায়গা, বুঝছেন। তা এখন বটগাছটা কাটলো, বটগাছটা কি দোষটা করছে? এইখানে মানুষে বাতি জ্বালায় রাত্রে বা এখানে কাপড় টানায়, কিন্তু এই তারা মানে জানাইতে আছে যে এটা হলো দিয়া সেরেক। বিষয়টি জানার পর মঙ্গলবার সকালে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা যান ঘটনাস্থল পরিদর্শনে। এই সময় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ওইখানকার কিছু জনতা কিংবা আপনারা যেই বিষয়টা বলছেন ওরকম হচ্ছে, তারা গাছ কাটার চেষ্টা করেছে। আপনারা অলরেডি দেখেছেন, আমরা এই ব্যবস্থা নিয়েছি। যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। গ্রামবাসীর দাবি, মনের বাসনা পূরণে বিভিন্ন স্থান থেকে অনেকে মানত করতে আসেন এই গাছের কাছে, যেটিকে শিরক বলে কেটে ফেলে স্থানীয় মুসল্লিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের গুজরাটে ভারী বৃষ্টি ও বজ্রপাত সহ নানা কারণে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। 2 দিনে আহত হয়েছে 16 জন। মঙ্গলবারে তথ্য দিয়েছে রাজ্যের কর্মকর্তারা। হতাহতদের পাশাপাশি প্রবল ঝড়ের কারণে উপড়ে গেছে অনেক গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ফসলেরও অনেক ক্ষতি হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তান ও ভারতের রাজস্থান সীমান্তবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে গুজরাট জুড়ে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটে আরও বৃষ্টি, বজ্রপাত ও ধুলাঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। বিদেশি কোচ চূড়ান্ত করে ফেলেছে সাঁতার ফেডারেশন। সব ঠিক থাকলে নিয়োগ পেতে যাচ্ছেন তুরস্কের সাইদ ম্যাগদে। তার অধীনে দ্রুতই এসএ গেমসের জন্য প্রস্তুতি শুরুর পরিকল্পনা ফেডারেশনের। এর আগে সংস্কার করা হচ্ছে ইলেকট্রনিক স্কোরবোর্ড। আগামী জানুয়ারিতে পাকিস্তানের সাউথ এশিয়ান গেমস প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করে বিওএ। 1 মাস পেরিয়ে গেলেও কর্মপরিকল্পনা গুছিয়ে আনতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিতে এখনো আড়ালে বেশিরভাগ ফেডারেশন। ব্যতিক্রম অ্যাথলেটিক্স ও নারী কাবাডি নিজ উদ্যোগে প্রস্তুতি শুরু করেছে। সাঁতারে স্বর্ণপদক অর্জনের লক্ষ্য ফেডারেশনের নতুন কমিটির। বিদেশি কোচের সঙ্গে কথা পাকা, শুধু বিওএর সবুজ সংকেতের অপেক্ষা। সাইদ ম্যাগডি তো আমরা আশাবাদী যে ওনাকে পেলে আমরা হয়তো কিছুটা হলেও রিকভারি করতে পারবো। ওনার সার্টিফিকেট যা দেখলাম সেগুলো দেখে মনে হলো যে খুব ভালো কোচ। হ্যান্ড টাইমিংয়ে সাঁতারুদের সঠিক সময় জানা যায় না। পুরনো রীতি পাল্টে ইলেকট্রনিক স্কোরবোর্ডে এসএ গেমসের ক্যাম্প শুরু করতে চায় ফেডারেশন। যারা কন্ট্রাক্টর আছেন এটা, তাদের সাথে আমার কথা হয়েছে 10 তারিখের মধ্যে যেন আমার এটা রেডি হয়, কারণ 10 তারিখে আমার ট্যালেন্ট হান্টিংয়ের একটা প্রোগ্রাম আছে। আমরা চাচ্ছি যে সেই দিন যেন আমরা এটা দিয়ে কাজ শুরু করতে পারি। ক্যাম্পে সাঁতারুদের তালিকাও প্রায় চূড়ান্ত। নতুন মুখ পলি, ঝর্ণা, জুই, মাইশা, তাইফ ও তৌফিক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে এখন উৎসবের আমেজ। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে কবিগুরুর কাছারি ও কুঠিবাড়ি। এবার জাতীয়ভাবে কবির স্মৃতি বিজড়িত এই 3 স্থানেই পালিত হচ্ছে তাঁর জন্মদিন। কুষ্টিয়ার শিলাইদহ, কুঠিবাড়ি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে বসেই গীতাঞ্জলি সহ অনেক কাব্যগ্রন্থ রচনা করেন। 4 বছর পর জাতীয়ভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই কুঠি বাড়িতে। উৎসবটি পালন হতে যাচ্ছে, আমরা আশাবাদী যে অনেক সুন্দরভাবে উৎসবটি পালন করা হবে। ঠাকুরের সাহিত্যের বেশিরভাগটা ওনার কিন্তু এখানে কিন্তু লেখা। আয়োজন নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি শেষ করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। 3 দিন ধরে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সাজিয়েছি আলোচনা সভা ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে। একই চিত্র নওগাঁর আত্রায়ের প্রতিসর কাছারি বাড়িতে। পরিষ্কার পরিচ্ছন্নতা, প্যান্ডেল ও তোরণ স্থাপন সহ প্রস্তুত করা হয়েছে দেবেন্দ্র মঞ্চ। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সেখানে থাকছে 3 দিনের গ্রামীণ মেলা। প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন থাকে, তারা এই মেলা দেখা উপলক্ষে, রবীন্দ্র জন্মজয়ন্তী দেখা উপলক্ষে প্রতিসরে আসে। যে সমস্ত শিল্প ও সংস্কৃতি সম্মানা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, যারা রবীন্দ্রনাথকে চর্চা করেন, তাদের মিলন মেলা অনুযায়ী একটা মেলা হবে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এখন উৎসবের আমেজ। কবির কাছারি বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর 3 দিনের অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বরেণ্য বা দেশবরেণ্য রবীন্দ্র গবেষক, জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। আমরা আশা করি যে খুব ভালো একটি অনুষ্ঠান আমরা আয়োজন করতে সক্ষম হব। শাহজাদপুরের কাছারি বাড়িতে বসে কবি রচনা করেছেন সোনার তরী, চিত্র, চৈতালি, কল্পনা, ছোট গল্প সহ অনেক সাহিত্যকর্ম। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।